পরিস্থিতির উন্নতি হলেও লক্ষ্মীপুর, কুমিল্লা ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পার্শ্ববর্তী জেলার পানি প্রবেশ ও ভারী বৃষ্টির কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এ নিয়ে জানাতে লক্ষ্মীপুর সদর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত জানাচ্ছিলেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে জায়গা ফাঁকা নেই লক্ষ্মীপুরে। যারা স্থানীয়রা রয়েছেন তাদের খাবারের সংস্থান কিভাবে হচ্ছে, বিশুদ্ধ পানির চাহিদা পূরণ হচ্ছে কিনা, সংকট আছে কিনা জানাবেন। সংকট একেবারে তীব্র পর্যায়ে ধারণ করেছে শাফিন। এখন যদি লক্ষ্মীপুরের অবস্থা বলি যে এখানে বেশিরভাগ আশ্রয় কেন্দ্রের ধারণ ক্ষমতা শেষ, প্রায় 9 লাখের মতো মানুষ পুরো লক্ষ্মীপুর জেলায় পানিবন্দী অবস্থায় আছেন। লক্ষ্মীপুর সদর উপজেলার কথা যদি বলি, এখানে 21টি ইউনিয়নের মধ্যে 2টি ইউনিয়ন কিছুটা ভালো পর্যায়ে আছে, বাকি 19টি ইউনিয়নে কিন্তু পুরোটা পানির নিচে বলা যায় যে ডুবে গেছে, এবং গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল কিন্তু পানিবন্দী অবস্থায় মানুষ জীবনযাপন করছেন। বিশুদ্ধ পানির অভাব যেমন রয়েছে, তেমনি কিন্তু এখানে স্যানিটেশনের সমস্যা রয়েছে। পাশাপাশি মানুষ যারা এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে পারেনি, তারা ঘরবন্দি অবস্থায় খুবই মানবেতর জীবনযাপন করছেন। সব মিলিয়ে লক্ষ্মীপুরের পরিবেশ পরিস্থিতি যদি বলি, যে লক্ষ্মীপুরে কিন্তু গত কয়েকদিন আগেও যখন ফেনীতে ভয়াবহ বন্যার রূপ ধারণ করেছিল, লক্ষ্মীপুরের অবস্থা কিছুটা ভালো ছিল, কিন্তু ফেনী থেকে যখন বন্যা একটু পানি নামা শুরু করেছে, তখন লক্ষ্মীপুরের দিকে পানি বাড়া শুরু করেছে, এবং লক্ষ্মীপুরবাসী এখন পুরোপুরি আতঙ্কের মধ্যে আছেন। কারণ লক্ষ্মীপুর থেকে যদি তারা বের হয়েও অন্যত্র অবস্থান নিতে চান, সেটিও মোটামুটি অনেকটা বলা যায় যে খারাপ অবস্থার মধ্যে আছে। আশেপাশের যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলো কিন্তু মোটামুটি ভাঙাচোরা সড়ক, এবং সেখানে গাড়ি প্রবেশেরও কোনো সুযোগ নেই। যারা ত্রাণ নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ্মীপুরে আসার চেষ্টা করছেন, তারা কিন্তু প্রত্যন্ত এলাকাগুলোতে কোনোভাবেই প্রবেশ করতে পারছেন না। ফলে যারা লক্ষ্মীপুরের গ্রাম অঞ্চলের যারা মানুষ রয়েছে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তো রয়েছে যে তারা আসলে এই সময়টা কিভাবে পার করবে। বিশেষ করে বন্যা যদি আরো কয়েকদিন থাকে, সেক্ষেত্রে এই মানুষগুলোর কি হবে। এই মানুষগুলো খুবই নাজুক অবস্থায়, খুবই মানবেতর অবস্থায় দিন যাপন করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নে। সেখানকার যদি বলি যে বেশ কয়েকটি ওয়ার্ড কিন্তু প্লাবিত হয়ে গেছে। যেই জায়গাটি এখন এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখবেন যে এখানে কিন্তু যত দূর চোখ যায় তত দূর কিন্তু শুধুই পানি ছাড়া আর এখন অন্য কিছু দেখা যায় না, এবং মানুষের ঘর বাড়ির মধ্যে যেভাবে পানি প্রবেশ করেছে, সেখানে কোনোভাবেই মানুষ থাকার অবস্থা, বাস করার কিন্তু কোনো ধরনের পরিবেশ নেই, কিন্তু তারপরেও মানুষ কোনো মতে জীবন পার করছেন। পুরো এই কুমিল্লা নোয়াখালী অঞ্চলের যেই পরিস্থিতি, তার মধ্যে লক্ষ্মীপুরের পরিস্থিতি এখন যতই সময় যাচ্ছে ততই কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এবং এখানে যেই বিষয়টি আমি এর আগের বুলেটিনে বলার চেষ্টা করেছি, যে লক্ষ্মীপুরে গত কয়েকদিন আগেও যারা খুব প্রভাবশালী ছিলেন, রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করেছেন, বিভিন্ন খালে বাঁধ নির্মাণ করে মাছ চাষ করার কারণে লক্ষ্মীপুরে যে পানির প্রবাহ, সেটি একেবারে নষ্ট হয়ে গেছে। ফলে যেই পানিগুলো উজান থেকে নেমে আসছে, ফেনী থেকে যে পানিগুলো নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরের দিকে নেমে আসছে, সেই পানিগুলো প্রবাহ করার কোনোভাবেই সুযোগ নেই, এবং পানিগুলো জমাট বেঁধে আছে। মানুষের ঘর বাড়িতে পানি উঠে যাচ্ছে। যেসব আশ্রয় কেন্দ্রে মানুষ অবস্থান নিচ্ছেন, সেসব আশ্রয় কেন্দ্রেরও কিন্তু নিচতলা পর্যন্ত পানি উঠে গেছে। সব মিলে নানা সংকটের মুখে এই মুহূর্তে লক্ষ্মীপুরবাসী রয়েছেন, এবং সবচেয়ে বড় যে সংকটটি, সেটি হচ্ছে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার খুব একটা সুযোগ মানুষ পাচ্ছেন না। এখানে নৌকার অবস্থা যদি বলি, ফেনীতে আমরা নৌকা যতটুকু দেখেছি মোটামুটি, কিন্তু লক্ষ্মীপুরে নৌকা একেবারে নাই বললেই চলে। মানুষ কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে যতটুকু পারছেন ততটুকু তারা চলাচল করছেন এক এলাকা থেকে অন্য এলাকায়, এবং বিভিন্ন জায়গা থেকে যতটুকু পারছেন খাবার সংগ্রহ করছেন। এই অবস্থার মধ্যে দিয়ে পুরো লক্ষ্মীপুরবাসীর জীবনযাপন চলছে। তো এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। কুমিল্লা গোমতী নদীর এই যে 400 বছরের পুরনো বাঁধ ভেঙে নতুন নতুন কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, এছাড়া এই বাঁধ সংস্কারের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, যারা পানিবন্দী আছেন সেই সংখ্যাটি কত হতে পারে, কত মানুষ পানিবন্দী আছেন? গোমতী নদীর যে বাঁধ ভেঙেছিল, সেটা কিন্তু এখন সংস্কার কোনো পথ নেই। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বন্যার পানি নেমে যাওয়ার পরে কিন্তু এই ভেঙে যাওয়া বাঁধ মেরামতের সুযোগ রয়েছে, এর আগে না। তবে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, বিশেষ করে ব্রাহ্মণপাড়া, সে সঙ্গে দেবিদ্বারের কিছু অংশ প্লাবিত হচ্ছে। তবে বুড়িচং উপজেলার যে বন্যা কবলিত এবং দুর্গত মানুষ রয়েছেন, তারা কিন্তু
তারা কিন্তু তারা বলছেন যে গতকালকের তুলনায় সামান্য পানি কমেছে, তবে সেটি উজান থেকে নেমে বাটির যে নিচু অঞ্চলগুলো আছে সেগুলো থেকে যাচ্ছে। আমরা সকাল থেকে খবর নিয়েছি ব্রাহ্মণপাড়া উপজেলার যে পাশে যে দুইটি নদী রয়েছে শালদা এবং গঙ্গুর নদী, সে দুটো নদীর পানি কিন্তু প্রবেশ করছে ওই উপজেলায়। একই সঙ্গে এইখানকার পানি নেমে যাচ্ছে দেবিদ্বার উপজেলাতে, যাতে এতে করে ওইখানকার যে নতুন যে গ্রামগুলো প্লাবিত হচ্ছে এই পানি দিয়ে হচ্ছে। একই সঙ্গে আমি বলবো যে এখানকার যে বন্যা দুর্গত মানুষদের জন্য ত্রাণ নিয়ে আসছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, সেটা কিন্তু মানে প্রয়োজনের চেয়েও অনেক, কিন্তু সেগুলা মানুষকে পৌঁছানো যাচ্ছে না, সুষম বন্টন করা যাচ্ছে না একমাত্র নৌকা এবং স্পিড বোটের সংকটে। এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠনের যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন তারা একটাই কথাই বলছেন যে তারা মানুষকে উদ্ধার করছেন এবং ত্রাণ পৌঁছে দিচ্ছেন, তবে সেটা তারা নিতে পারছেন না বেশি, কারণ হচ্ছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ নৌকা নাই। কারণ হচ্ছে এখানকার রাজাপুর, হরিপুর এবং বারেশ্বর থেকে শুরু করে বেশ কিছু এলাকা রয়েছে যেগুলোতে পূর্ণমতি, যেগুলোতে আসলে মানুষ একেবারে পানিবন্দী অবস্থায়, যেখানে যাওয়ার একমাত্র রাস্তাই হচ্ছে নৌকা এবং স্পিড বোট। এটার বিকল্প আর কিছু হওয়া যায় না, কারণ সড়ক পথে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। একই সঙ্গে এখানে যেমন আসলে ত্রাণের একটা ভালো অবস্থা রয়েছে, কিন্তু অন্যদিকে নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং লাকসাম উপজেলাতে কিন্তু ত্রাণের সংকট রয়েছে। এখানে ত্রাণের একমাত্র একেবারে হাহাকার চলছে। এখানকার যারা বন্যা দুর্গত মানুষ রয়েছেন তারা বলছেন যে তারা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পাচ্ছেন না। একই সঙ্গে ওখানে আপনার যে সুপেয় পানির সংকট রয়েছে, ওষুধ সংকট রয়েছে, ওখানে আবার নৌকা সংকটের কারণে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। তো এই সংকটের কারণে কিন্তু বাসিন্দারা একটা দুর্বিষহ জনজীবনে রয়েছেন। সাপলিতে গত রাত থেকে যদি আমরা দেখি যে বৃষ্টির ফলে পানি কি পরিমাণ বেড়েছে, এতে মহাসড়ক তলিয়ে গিয়ে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা রয়েছে কিনা জানাবেন। নোয়াখালীতে কিন্তু একটি দুঃসংবাদ দিয়ে শুরু করতেছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে যে মুসাপুর রেগুলেটরটি রয়েছে সেটি কিন্তু আজ সকাল 10টায় সেটি জোয়ারের পানির চাপে ভেঙে গেছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। তো এই বিষয়ে আমি কথা বলেছি নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন মুসাপুর ক্লোজারটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু এখন পানি নামলেও কিছুক্ষণ পরে যখন জোয়ার আসবে তখন জোয়ারের সাথে নদীর যে লবণাক্ত পানি সেগুলো কিন্তু লোকালয়ে প্রবেশ করবে। এতে ওই এলাকায় কিন্তু মানবিক বিপর্যয় এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেওয়ার কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ওই এলাকায় যে সকল অঞ্চলে এখন পর্যন্ত পানি উঠেনি বা পানি কম উঠেছে সেখানে কিন্তু জোয়ারের পানি প্রবেশ করলে তারাও আসলে ঘরে থাকতে পারবেন না। তো আমি জানিয়ে রাখি নোয়াখালীতে কিন্তু গত প্রায় 12 দিনের মতো নোয়াখালীতে জলাবদ্ধতা, তারপরে বন্যার পানি সব মিলিয়ে প্রায় 20 লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছেন, যার মধ্যে প্রায় 2 লাখের কাছাকাছি মানুষ যারা কিন্তু প্রায় 1000টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই সকল আশ্রয় কেন্দ্রে কিন্তু ত্রাণ পরিচালনার জন্য সরকারি এবং বেসরকারি ভাবে খুবই অল্প পরিমাণ ত্রাণ এলেও এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ে কিন্তু ত্রাণ খুবই কম পৌঁছেছে বলে আমরা জানতে পেরেছি। তো স্থানীয় যারা রয়েছেন তারা অভিযোগ করেছেন যে আসলে মহাসড়ক এবং সড়কের পাশে যে সকল বসত বাড়ি রয়েছে সেগুলোতেই কিন্তু ত্রাণ পৌঁছায়। এছাড়া প্রত্যন্ত যে সকল অঞ্চলে হাঁটু পানির, কোমর পানি থেকে শুরু করে গলা পরিমাণ পানি, যে সকল অঞ্চলে এখন আসলে যাওয়া সম্ভব হয় না সে সকল এলাকায় মানবেতর যারা জীবনযাপন করছেন তাদের কাছে কিন্তু ত্রাণ সঠিকভাবে এখনো পৌঁছানো সম্ভব হয় না, এবং তারা দ্রুত জানিয়েছেন যে সে সকল এলাকায় যেন অতি দ্রুততার সাথে ত্রাণ পৌঁছানো হয়। এদিকে নোয়াখালীর যে সকল আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আসলে শিশু খাদ্যের যে সংকট সেটা কিন্তু গত 2 দিন থেকেই চরমে দেখা দিয়েছে। সেখানে যে পরিমাণ রান্নাগুলো করা হচ্ছে সেগুলো আসলে শিশুদের খাবারের উপযোগী না, যার কারণে কিন্তু সেখানে এই সকল আশ্রয় কেন্দ্রে যারা শিশু রয়েছেন তাদেরও খুবই বিপাকে পড়তে হচ্ছে। পাশাপাশি নোয়াখালীতে কিন্তু চলমান বন্যায় ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগের সংখ্যা বেড়েছে। আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি নোয়াখালী জেনারেল হসপিটালে যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন চলমান বন্যায় নোয়াখালীতে আজ প্রায় 150 জনেরও বেশি লোক যারা পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নোয়াখালী ভর্তি হয়েছে। এছাড়া নোয়াখালীতে এই সময় কিন্তু সাপের কাটা রোগীর পরিমাণও খুব বেড়েছে। গত 24 ঘন্টায় প্রায় 30 জনের বেশি সাপে কাটা রোগী যারা চিকিৎসা নিতে এসেছেন 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটালে। তো আমি সার্বিক বিষয় নিয়ে কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন দেওয়ান মাহবুবুর রহমান, তার সাথে তিনি জানিয়েছেন আসলে নোয়াখালীর বন্যা পরিস্থিতি ক্রমশই অবনতি হয়েছে এবং গত 24 ঘন্টায় প্রায় 1 ফুটেরও বেশি পানি কিন্তু লোকালয়ে বেড়েছে। উজানের ঢল এবং বৃষ্টির পানি সব মিলিয়ে তারা আসলে সাধ্যমতো চেষ্টা করছেন বন্যা দুর্গত যারা রয়েছেন
তাদেরকে মানবিক সহযোগিতার কার্যক্রমের আওতায় আনার জন্য।